স্বার্থের কাঁটা তারে কে যে কাটে কারে বোঝা বড় দায়। কারো চোখে আলো কারো বা ধূসর কালো বাঁচে হতাশা বোঝা বড় দায়। অগ্নিপথ অগ্নিপথ অগ্নিপথ। ওয়ালাইকুম আসসালাম। সাইফ, মানুষ যতই রাগ হোক না কেন একটা সময় পরে দেখবে সব রাগ পড়ে যায়। এখানে কি জন্য আসা হয়েছে? আসলে মা চাচ্ছিলেন। এক মিনিট আমি বলছি বিয়ান সাহেব। বাহ, চমৎকার চমৎকার সম্বোধন। শুনে একেবারে আমাদের বুকটা একেবারে জুড়িয়ে গেল। কেন, এই সম্পর্ক কি মিথ্যা? উনি কি আমার বিয়ান নয়? সাইফ কি ওনার জামাই না? আপনাদের সমস্যাটা কি জানেন? সত্যকে আপনারা কখনোই সত্য বলে স্বীকার করতে চাননি, কিন্তু সত্যের দিক থেকে মুখ ফিরিয়ে নিলে সত্য তো আর মিথ্যা হয়ে যায় না। আপনারা এখানে কেন এসেছেন দয়া করে কি সেটা বলবেন? রাইসা, দুটো ফ্যামিলির মধ্যে যখন একটা রিলেশন তৈরি হয় তখন তো যাওয়া আসা চলতেই থাকে। এই যে সেদিন তুমি কাজল আপুকে দেখতে গিয়েছিলে, কেন গিয়েছিলে? মনে পড়েছে সেই জন্য তো গিয়েছিলে, তাই না? আর আমরা এখানে এসেছি তোমাদেরকে দাওয়াত দিতে। দাওয়াত? কিসের দাওয়াত? আরে বিয়ান সাহেবা, কাজল আর সাইফের তো বিয়েই হয়নি। বাহ, কি বলছেন জিনাত মির্জা? কাজল আর সাইফের বিয়েই হয়নি? তাহলে তাহলে আমাদের বাড়ির মেয়ে কাজল কোন সম্পর্কের ভিত্তিতে সাইফের সঙ্গে আপনাদের বাড়ি থেকে উঠল? আমার কথা আপনারা বুঝতে পারেননি। তাই নাকি? তাহলে ধরিয়ে দিন তো। মির্জা পরিবারের বিয়ে অনেক ধুমধাম করে হয়। কয়েকদিনের জন্য বড় বড় হোটেল বুকিং দেওয়া হয়। নাচ গান বাদ্যযন্ত্র কি হয় না, চাই সবই ভাগ্যের খেলা। যা হবার তা তো হয়েই গেছে, কিন্তু আজ রাতে বিয়ান সাহেব আপনাদেরকে কিন্তু আমার বাড়িতে খেতে আসতে হবে। আজ কাজল নিজের হাতে সব রান্না করেছে। তাছাড়া আমরা চাচ্ছিলাম আমাদের মধ্যে এতদিনের যে দ্বন্দ্ব ছিল তা সব দূর হয়ে যাক, সম্পর্কটা আবার আগের মতো হয়ে যাক। বিয়ান সাহেব, আপনাদের জন্য কিছু উপহার এনেছিলাম।
লস না হয়ে থাকে তাহলে আপনার নিশ্চয়ই মনে আছে আপনি একদিন একটা ব্ল্যাঙ্ক চেক নিয়ে এসেছিলেন আমাদের বাড়িতে। তখন আমার আব্বু বেঁচে ছিল। জিরো 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 জিরো, 10টা জিরো। এর মানে কি কাজল? জিনাত মির্জা, যে হিরেটা আপনি টাকা দিয়ে কিনতে এসেছেন না, সেটা আপনি কেন, আপনার মতো হাজার হাজার কোটিপতি আসলেও কোনো দিন কিনতে পারবে না। ইমান কখনো টাকায় বিক্রি হয় না। আর আপনার মতো মানুষের কাছে তো আমার বাবার ছেঁড়া জুতোও বিক্রি করবে না। আপনার নিশ্চয়ই সেদিনের কথা মনে আছে। সেদিন থেকে আজ পর্যন্ত একটা রাতও আমরা শান্তিতে ঘুমাতে পারিনি। আপনি যেমন সেদিন সিদ্ধান্ত নিয়েছিলেন আমাদেরকে একেবারে ধ্বংস করে দিবেন, আমরাও ঠিক তেমনি সিদ্ধান্ত নিয়েছি, আমরাও শেষ পর্যন্ত লড়ব। আর জিনাত মির্জা, আপনি তো মনে হয় একটা কথা ভুলেই গেছেন। আগুন এমন একটা জিনিস যা কখনো ধামাচাপা দেওয়া যায় না। আর এই যে আপনি হীরার সেট এনেছেন, যান এটা কি আপনার ছেলের বউকে দিয়ে আসেন। এখন ওর এটা বেশি দরকার। আর হ্যাঁ, আপনি ওকে বলে দিয়েন আমাদের মধ্যে এখনো যুদ্ধ জারি আছে, সেখানে তো শান্তি প্রতিষ্ঠার প্রশ্নই আসে না। কি হবে এসব করে? পাওয়ার তো আর কিছুই নেই, শুধু হারানোরই আছে। আচ্ছা বিয়ান সাহেব, আপনিই বলুন, আমি নিজে কি আর সেদিনের পর থেকে ঘুমোতে পেরেছি? রাইসা, ঘৃণা মানুষকে শুধু দূরেই ঠেলে দেয়, কাছে আসার কোনো সুযোগ দেয় না। আর এর জন্য কাজল বাস বাস, আর একটা কথাও শুনতে চাই না। কাজলই নিশ্চয়ই সব পাঠিয়েছে। ওকে বলে দেবে ওর মা এখনো মরে যায়নি, সে তার স্বামীর হত্যার প্রতিশোধ নেবেই নেবে, পৃথিবী ধ্বংস হয়ে গেলেও। শোনো, এ সব উঠিয়ে নিয়ে তোমরা এক্ষুনি চলে যাবে। বুকের মধ্যে ছুরি বসিয়ে এখন এসেছো মলম লাগাতে। আপনি কি করে ভাবলেন জিনাত মির্জা যে আপনার আনা এই সমস্ত উপঢৌকন আমরা হাসতে হাসতে গ্রহণ করব? তাহলে তো সেই দিন যেদিন আপনি আমাদের বাড়িতে একটা ব্ল্যাঙ্ক চেক নিয়ে এসেছিলেন, তাহলে সেই দিনই ওই ব্ল্যাঙ্ক চেকে একটা কোটি টাকার অ্যামাউন্ট বসিয়ে নিতাম, আর আপনার বিরুদ্ধে দায়ের করা মামলাটা উঠিয়ে নিতাম। একটা কথা বলুন তো সত্যপ্রিয় জিনাত মির্জা, আপনার ছেলে তালাক, ও যদি আসলেই নির্দোষ হয়ে থাকে তাহলে ও আইনি প্রক্রিয়ায় ন্যায় বিচার পাচ্ছে না কেন? শুনুন ম্যাডাম, ফাইলের নিচে ফাইল পাঠিয়ে মনকে শান্ত করতে পারবেন, কিন্তু কেস কি বন্ধ করতে পারবেন? আর শুনুন, যেদিন থেকে আমার বোন কাজল আপনার ছেলের বউ হয়েছে, সেদিন থেকে কেস উঠানোর শেষ সম্ভাবনাও একেবারে শেষ। চলে যাও, এক্ষুনি চলে যাও তোমরা। এই সমস্ত জিনিসপত্র উঠিয়ে নিয়ে এক্ষুনি চলে যাও। কি হলো, শুনতে পাচ্ছেন না?
কাজটা মনে হয় আমরা ঠিক করলাম না। কেন এই কথা বলছো কেন ভাবি? এত কথা বলা ঠিক হয়নি। কেন মা? যা সত্যি তাই তো বলেছি আমরা, ভুল কিছু তো বলিনি। সব সত্যির মাঝে আসল সত্যিটাই বোধহয় আমরা ভুলে গিয়েছি। কি বলছো ভাবি? আমরা কোন সত্য কথাটা ভুলে গেছি? যত কথাই বলি না কেন, এটা তো সত্যি যে কাজল এখন ওই বাড়ির বউ। মা, কেউ যদি নিজের গলার দড়ি নিজে ইচ্ছা করে বাজার থেকে কিনে নিয়ে আসে, তাহলে আমরা কি করতে পারি বলো? আর তাছাড়া এই যুদ্ধে কাউকে না কাউকে তো মরতেই হতো। হয় জিনাত মির্জা, নয়তো তালাত, আর নয়তো কাজল আপু। ও কি করে পারলো মা? ও কি করে পারলো? ও বাবার হত্যার সব সব প্রমাণ কিভাবে লোপাট করে দিতে পারলো মা? ওর একটুও হাত কাঁপলো না? তোমার মেয়ে আমাদের সাথে বেইমানি করেছে মা, বেইমানি। যখন যখন সবকিছু আমাদের হাতে চলে এসেছিল, তখনই কাজল আপুকে এমন করতে হলো। তুমিই বলো মা, এটা কি ওর অন্যায় না? হ্যাঁ মা, আমি কাজল আপুকে ঘৃণা করি, অনেক অনেক ঘৃণা করি। যার জন্য একটা সময় হাসতে হাসতে আমি প্রাণ দিয়ে দিতে পারতাম, তাকে আজকে আমি সব থেকে বেশি ঘৃণা করি। আর এইসব উপহারের কথা বলছো, এই সবই ওই কাজল আপুর প্ল্যান মা। আমি তোমাকে বলে রাখছি, এই সবই ওই কাজল আপুর প্ল্যান। ও কি মনে করছে আমরা এত সহজে সবকিছু মেনে নিব? আমি ওকে এখনই সব বলছি। কাজল, কেন তুই এই কাজটি করতে গেলি? কেন? কাজলের কোন কাজটার কথা বলছো? না, কি বলবে না নাকি বলা যাবে না? না না, বলা যাবে না কেন? তোমাকে না বললে আর কাকে বলবো বলো? এইভাবে কথা বলছিস কেন রাইসা? তখন থেকে শুধু বকবক করেই যাচ্ছিস। আশ্চর্য, কি হয়েছে সেটা বলবি তো? দামি দামি উপহার পাঠিয়ে তুমি কি ভেবেছো? হ্যাঁ, তুমি কি ভেবেছো কাজল মির্জা? তুমি আমাদের কিনে নেবে? শুনে রাখো, সেটা কখনোই সম্ভব না। তোমার ওই সাহেব সাহেবের টাকার গল্প তুমি আর তোমার ওই ডাইনি শাশুড়ি অন্য কারো কাছে গিয়ে করো। এই খেলাটা না আমাদের সাথে জমবে না কাজল মির্জা। আহা, আমার জন্য হীরার কানের কিনে পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, তুই এসব দেখে আমি গলে যাব। তুমি জানো মাঝে মধ্যে আমার কি মনে হয়? আমার মনে হয় যে তুমি না আমার আপন বোনই না। কি আশ্চর্য! আর এদিকে আমি কি ভেবে বসেছিলাম? আমি ভেবেছিলাম যে ওরা তোমাকে বিষ খাইয়ে মেরে ফেলবে, অথচ এখানে তো তুমি নিজেই ওদের সম্পত্তিতে পাগল হয়ে গেছো। ওই বিষধর সাপ, ওই ডাইনি। রাইসা, তুই থামবি? তখন থেকে ডাইনি করেই যাচ্ছিস। হোয়াট ইজ দিস রাইসা? বাপরে, ওনার শাশুড়ি আম্মাকে ডাইনি বলেছে বলে এত রাগ? শুনে রাখো কাজল মির্জা,
এরকম দামি দামি উপহার পাঠিয়ে রাগ ভাঙানোর পুরনো স্টাইলটা তুমি, তোমার স্বামী আর তোমার ওই প্রাণ প্রিয় শাশুড়ি প্লিজ ভুলে যাও। রাইসা শোন, সাইফকে নিয়ে আর একটা বাজে কথা বলবি, বাসায় এসে তোর গালের মধ্যে একটা চড় মেরে যাবো আমি। ঠিক আছে কাজল মির্জা, তুমি তোমার ওই প্রাণে ডাইনি শাশুড়ির সব কথা শোনো, শুনে রাখো। তুমি ওই বিষধর সাপটা তোমাকে একদিন এমন ছবল দিবে, এমন ছবল দিবে তোমাকে যে তোমার পানি চাওয়ারও ক্ষমতা থাকবে না। অবশ্য শাশুড়ি বউয়ের সম্পর্কটা তো এমনই হয়, তাই না? একেবারে সাপ আর বেজির মতো। কাজল মির্জা, আজকে তুমি যাদেরকে সবচেয়ে আপন, সবচেয়ে কাছের মনে করছো, জেনে রেখো ওরা কোনো দিন তোমার আপন হবে না। আর শোনো, আজকের মতো এমন চিপ জোক আর কোনো দিন করবে না। হ্যালো হ্যালো রাইসা। পাগল হয়ে গেছে মা, তোমার মেয়ে ওই কাজল পাগল হয়ে গেছে। শাশুড়ির বিরুদ্ধে একটা কথা শুনতেও না আছে। কত বাঘা বাঘা লোকের জবরদস্ত প্ল্যান আমি এক তুড়িতে উড়িয়ে দেই, আর এই চামচিকা এসেছিল আমার ছেলেকে ফাঁসির দড়িতে ঝুলাবার জন্য।